আসলে আমাদের সবার জীবনেই তো প্রেম থাকে, প্রেম আসে, প্রেমের বাইরে কেউ না। আচ্ছা, তোমার প্রেমের হুলিয়া জারি হোক সবার তোমার নামে, তুমি কার নামে চেয়েছিলে প্রেমের হুলিয়া জারি করতে? হুলিয়া অর্থ হচ্ছে, এটা আইনের ভাষা, গ্রেপ্তারি পরোয়ানা। তো এই গ্রেপ্তারি পরোয়ানা অবশ্যই জারি করতে চেয়েছি তোমার মানে প্রেমিকের নামে। সুপ্রিয় দর্শক, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকে আমি খুব একজন ভিন্নধর্মী মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। কোনো লেখককে আমি এর আগে আমার এই অনুষ্ঠানে পাইনি অতিথি হিসাবে। আজকে বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে যখন বইমেলা চলছে, তখন আমার সাথে আজকে অতিথি হিসেবে এসছে একজন তরুণ কবি, যিনি ছোটবেলা থেকেই ছড়া এবং কবিতা এই দুটো বিষয়কে সঙ্গী করে নিয়েছেন। মাঝে মাঝে লিখেছেন গল্প। এ পর্যন্ত তার 3টি কাব্যগ্রন্থ বেরিয়েছে এবং প্রত্যেকটা কাব্যগ্রন্থ সমাদৃত হয়েছে। তরুণ এই কবির নাম তানজিনা ফেরদৌস। মজার ব্যাপার হচ্ছে তার ডাকনামের সাথে কবিতার মিল আছে, কারণ তার ডাকনামই কবিতা। তার মানে তানজিনা ফেরদৌস কবিতাময়। কবি তানজিনা ফেরদৌস আবার জড়িত আইন পেশার সাথে, দুটো দুই প্রান্তের। আমরা আজকে জানবো যে পেশা এবং কবিতা দুটোকে কেমনভাবে সামলান তানজিনা ফেরদৌস, এবং কবিতা নিয়ে তার ভবিষ্যতের পরিকল্পনা কি, জীবন নিয়েই বা সে কী ভাবছে। আমাদের এই আলাপচারিতায় একজন তরুণ কবির দৃষ্টি যেমন প্রকাশিত হবে, তার ভাবনাগুলো আমরা জানতে পারবো, এবং সমসাময়িক ঘটনা, জীবন প্রবাহ, এগুলো হয়তো আমাদের আলোচনায় চলে আসবে। আমাদের আজকের অতিথি তানজিনা ফেরদৌস কবিতা। কবিতা, তোমাকে অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আজকে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত, আবারও ধন্যবাদ। আমরা একটু জানি, আমি দর্শকদের বলছিলাম যে তোমার এ পর্যন্ত 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি আর নাম বলি নাই, তুমি তোমার কাব্যগ্রন্থগুলো নিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। এ পর্যন্ত আমার 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতা ছাড়া আমি গল্পও লিখি, গল্পগুলো প্রকাশিত হয় জাতীয় দৈনিকে রেগুলার। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, আমার কাব্যগ্রন্থের নাম ছিল ঝগড়ার বয়স বারুক। এটা প্রকাশিত হয়েছিল 2023-এ। তারপর 24-এ প্রকাশিত হলো প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে। এটা প্রকাশিত হয়েছিল ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে 2024-এ। আর এবার এসেছে খামবন্দি প্রেমের রসায়ন ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে অমর একুশে বইমেলায়। 3টা বই, যেটা যদি বুঝে থাকি, তোমার বয়সও এখন অল্প, 3টা বই কিন্তু আমার মনে হয় প্রেমে টইটুম্বুর। তার মানে তোমার জীবন প্রেমময়। এবং আমি যতদূর জানি যে একজন লেখকের বা একজন কবির ভাবনাই তার লেখার মধ্যে, তার কবিতার মধ্যে ফুটে ওঠে। তুমি কবিতায় প্রেম, বিশেষ করে তোমার কবিতায় প্রেম, এই সম্পর্কে আমাকে কিছু বলো। কবিতায় প্রেম, আসলে সত্যি কথা বলতে আপনি নিজেও জানেন, যারা লেখে আর যারা কবিতা লেখে, তাদের প্রেমটা আগে হতে হয় কবিতার সাথে। ইন্টারেস্টিং। আগে হতে হয় কবিতার সাথে, কারণ কবিতাকে আগে ভালোবাসতে হয়, কবিতাকে আগে বুঝতে হয়, কবিতা পাঠ করে আগে অনুধাবন করতে হয়, বা কবিতার ভেতরে কি আছে এই অনুভূতিটুকু আগে নিজের মধ্যে আনতে হয়, তারপর কবিতা লেখা। তার মানে কবিতা লিখতে গেলে আগে কবিতা প্রেমী হতে হবে। তার মানে তুমি কি এটা বলতে চাও যে তোমার ভাবনাগুলো ডানা মেলে বিভিন্ন দিকে উঠতে থাকে, অথবা তোমার ভাবনাগুলো ছুটতে থাকে, তুমি সেই ভাবনাগুলোকে ধরে তুমি সেটা কলমবন্দি করো? হ্যাঁ, এটা তো বটেই। শুধু কবি না, কবি যারা উপন্যাস লিখছে, গল্প লিখছে, আসলে আমাদের বিচরণ তো শুধুমাত্র এই যে বসে আছি এখানেই না। আমাদের চিন্তার বিচরণ হচ্ছে প্রসার। যেমন কিছুদিন আগে আমি মাস 3 আগে আমি বলবো যে ওই দিনটা ছিল আমার কবিতা ডে। ভেরি গুড। তো আমি ওই দিনটা কেন বলছি, ওই দিনটার আগে 1 সপ্তাহ যাবত আমি কেমন জানি মানসিকভাবে অসুস্থ বোধ করছিলাম। কারণ আমার মনে হচ্ছে যে আমি লিখি, কিন্তু আমি কবিতা লিখতে পারছি না, আমি যেটা লিখছি সেটা কবিতা হচ্ছে না। আমি ঠিক করলাম আমি আগামী 1 সপ্তাহ বাসার বাইরে বের হব না, যতক্ষণ না আমার মনে হবে যে না, আমি একটা কবিতা লিখতে পেরেছি। এর আগে যেগুলো লিখেছি আমার কবিতা হয়নি। আমি করলাম কি, ওই দিন গত 2 দিনের রান্নাবান্না আগেই করে রেখেছি, যেন আমার কিচেনেও সময় বেশি দিতে না হয়। ঘরের দরজা বন্ধ করে আমি শুধু ভাবি কি লিখবো। তো যেদিন আমার মনে হলো যে আসলে আমার কবিতা এসেছে, আমার বাসা মোহাম্মদপুরে, আমি বেডে শুয়ে আছি, আমি ভাবতে শুরু করলাম, আমার হোম ডিস্ট্রিক্ট তো যশোর, তো গ্রামই বলা যায়। আমি ভাবতে শুরু করলাম আমি আছি এখন আমার দাদি বাড়ির ডান সাইডের প্রান্তের ওই খোলা মাঠে, যেখানে সরিষে ক্ষেত, তারপর সূর্য ডুবু ডুবু মুহূর্তে সূর্যের রংটা হাঁসের ডিমের কুসুমের মতো। ওই সরিষা ক্ষেত নিয়ে, ওই সূর্য নিয়ে আমি কবিতা লিখে ফেললাম। তার মানে
তুমি বলছো যে তুমি নিজেকে বন্দি করে ফেলে তুমি ভাবতে থাকলে এই ভাবনা ডালপালা মেলতে মেলতে তোমার দাদির বাড়ির পাশে সরিষা ক্ষেত পর্যন্ত চলে গেল এবং সেখান থেকে তোমার একটা কবিতা জন্ম হলো। এই কবিতাটার নাম কি ছিল? এই কবিতাটার নাম ছিল সম্ভবত, নামটা মনে করতে পারছি না আমি, তবে আমার আবার একটু নাম খুব কম মনে থাকে। আপনি যদি জিজ্ঞাসা করেন আপনার বইয়ের ওই কবিতাটা মুখস্থ বলেন, আমি পারবো না। আচ্ছা আচ্ছা, একটু ভাবলে হয়তো বলতে পারতাম। দ্যাটস গ্রেট। এটা অবশ্য আর অনেক যদি লেখো তুমি তাহলে এই ঘটনা ঘটতে পারে, আবার দেখবো একটু পরে হয়তো মনে পড়ছে। আচ্ছা, এই মনে পড়ার বিষয় যেহেতু আসলো, এমন হয় না যে তুমি পথ চলছো, তোমার হঠাৎ করে একটা আইডিয়া চলে এসছে কবিতার, কিন্তু তোমার মনে হচ্ছে সেটা পরে মনে থাকবে, কিন্তু পরে সেটা মনে থাকলো না? হ্যাঁ, এমন হতে পারে, এমন অনেক হয়েছে। এমন একটা ঘটনা আছে আমার জীবনে, যেটা এই যে পথ চলতে গিয়ে বললেন বলে মনে পড়লো। আমি একদিন ঘটনাচক্রে আমার খুব জরুরি দরকার, আমার ব্যাংকে যেতে হচ্ছে। আমি কোনো মতে একটু রেডি হয়ে নামছি। আমি দেখলাম, আমি আগে যে বাসাটাই ছিলাম সেকেটেক, ওই বাসার 3য় তলায় একটা আপু ছিল, বৃষ্টি আপু বাসা ছাড়ছে। মানে তার বাসার ভাঙা কিছু শোপিস দেখলাম একটা বক্সে সাজানো, তারপরে সব জিনিসগুলো আমাদের মনে হয় যে অনেকেই বাসা ত্যাগ করার সময় ওই জিনিসগুলো ফেলে দেয়, সে সুন্দরভাবে বক্সে গুছিয়ে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপু বাসা ছাড়ছেন, এগুলো কি নিয়ে যাবেন? বলেছে হ্যাঁ। তো আমি ভাবলাম আসলে আমাদের মায়া কত। তো যেতে যেতে রিক্সায় ব্যাংকে যেতে যেতেই আমি কবিতা লিখে ফেললাম। আমার ওই কবিতাটার নাম হচ্ছে চিঠি। প্রথম 2 লাইন বলি যে, তুমি বাসা বদল করো আর আমি ঠিকানা বদলই করতে পারি না। বাহ, দুর্দান্ত দুর্দান্ত দুটো লাইন। আচ্ছা, আমি একটা সুন্দর প্রশ্ন করি তোমাকে, কবিতা কি তোমার মাথার উপরে ভর করে নাকি তুমি কবিতার উপরে ভর করো? আসলে একে অপরের পরিপূরক হতে হয়। আমাকেও ভর করতে হয় কবিতার উপরে, আর কবিতা তো আমার উপরে ভর করে প্রথম থেকেই আছে। কারণ আমি যদি কবিতা লিখতে চাই, আমাকে কবিতা পড়তে হবে, আর কবিতা পড়তে হলে তো কবিতার উপরে আমাকে ভর করতেই হবে। আচ্ছা, তার মানে তুমি কবিতা পড়ো। তুমি কবিতা লেখার জন্য শুধু কি কবিতা পড়ো নাকি এর সাথে সাহিত্যের অন্যান্য দিকও পড়ো, যেমন ছোট গল্প, উপন্যাস, নাটক? আমি তো ছোট মানুষ অনেক, এদিকে তো এখনো তো কবি হতে পারিনি, পারবো কিনা সেটাও জানি না, লিখছি। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, কবিতা লিখতে গেলে শুধুমাত্র কবিতা পড়লেই হয় না। যে কবিতা লিখতে জানে তাকে অনেক পড়তে হয়, তাকে বিজ্ঞান জানতে হয়, তাকে গণিত জানতে হয়, তাকে সাহিত্য জানতে হয়, সবকিছু মিলিয়ে। আচ্ছা, তোমার কবিতা লেখার সাথে তোমার আইন পেশায় যে তুমি নিয়োজিত, আইন পেশা আবার একটা জটিল ধরনের পেশা, অনেক মানুষ নিয়ে ডিল করতে হয়, বিশেষ করে মানুষের সমস্যা নিয়ে ডিল করতে হয়। এই যে আইন পেশা কি তোমার কবিতাকে উজ্জীবিত করে? কবিতার লেখা থেকে এখানে কোনো হেল্প হয়? এটা কি একে অপরের পরিপূরক হতে পারে নাকি তোমার মনে করো যে না, এই পেশায় না থাকলে ভালো হতো বা কিছু এরকম? অনেকটা আমার মনে হয় আসলে যারা হচ্ছে লেখালেখি করে তারা একটু রিল্যাক্স থাকলেই মনে হয় ভালো হয়। মানে ভাবার চিন্তাটা আসে, ভাবনার চিন্তাটা একটু বেশি পাই। তবে আমি আসলে যেখানে যে অবস্থায় যে কাজই করি না কেন, আমি সব কাজের মধ্যে থেকে, ওই যে আমি বললাম কবিতা প্রেমী মানুষ, নিজেও টুকিটাকি আবৃত্তি করি, কবিতা পড়তে ভালোবাসি, ওই জন্য সবকিছু থেকেই, সবকিছুর ঊর্ধ্বে আমার কবিতাই থাকে। তোমার কবিতায় আমি তোমার কবিতাটা পড়েছি, মানে সবগুলা বই পড়া হয়নি, রিসেন্ট যেটা বেরিয়েছে, দ্যাট ইজ, আমি তোমাকে আমার দর্শক বন্ধুদের একটু দেখাই, খামবন্দি প্রেমের রসায়ন। প্রত্যেকটা, যেহেতু তুমি তরুণ কবি, তোমার মধ্যে প্রেম টকবক করে ফুটবে, এটাই স্বাভাবিক। তো তুমি যদি বলতে যে এই যে এখানে যে প্রেমের যত ভাবনা আছে, কখনো সন্দিগ্ধ মন, কখনো উচ্ছ্বসিত প্রেমের প্রকাশ, কখনো প্রেমের প্রত্যাশা, তো এই ব্যাপারে মানে এটা কি তোমার ব্যক্তিগত জীবন থেকে উঠে আসা প্রেমের বিষয় নাকি এটা এটা মানে সার্বজনীন একটা ভাবনাকে তুমি ধরার চেষ্টা করেছো? আমি সার্বজনীন ভাবনাকেই ধরার চেষ্টা করেছি। আর ব্যক্তিগত বিষয় যদি বলি নেই তাহলে মিথ্যা বলা হবে। আসলে আমাদের সবার জীবনেই তো প্রেম থাকে, প্রেম আসে, প্রেমের বাইরে কেউ না। এখন কথা হচ্ছে যে প্রেমটা কার সাথে, কিসের সাথে? প্রেমটা হতে পারে কোনো মানুষের সাথে, প্রেমটা হতে পারে প্রকৃতির সাথে, প্রেম হতে পারে পাঠ্য বইয়ের সাথে। দেখবেন যারা একাডেমিক বই পড়তে খুব পছন্দ করে তারা সাহিত্য পড়তে পছন্দ করে না। প্রেম হতে পারে সাহিত্যের সাথে। এই তো সবকিছু মিলিয়েই ধরুন যে আমার কাব্যগ্রন্থের মধ্যে শুধু যে প্রেম বিষয়ক কবিতায় আছেও এমনটি না, কিন্তু প্রেমটা আমি বেশি রেখেছি এই পাণ্ডুলিপিতে যেটা আমি দিয়েছিলাম। এছাড়াও রাজনৈতিক কিছু বিষয় নিয়ে কবিতা আছে, নারী বিষয়ক কিছু বিষয় নিয়ে কবিতা আছে। তো রাজনৈতিক বিষয় নিয়ে যে কবিতাগুলো আছে, আমাদের এই সমসাময়িক এখন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা নিয়ে একটা বিরাট বড় একটা আন্দোলন গেল বৈষম্য বিরোধী, সে বিষয় নিয়েও লেখা আছে। আচ্ছা, তোমার প্রেমের হুলিয়া জারি হোক সবার তোমার নামে, তুমি কার নামে চেয়েছিলে প্রেমের হুলিয়া জারি করতে? হুলিয়া অর্থ হচ্ছে, এটা আইনের ভাষা, গ্রেপ্তারি পরোয়ানা।
Yes, I know. তো এই গ্রেপ্তারি পরোয়ানা অবশ্যই জারি করতে চেয়েছি তোমার মানে প্রেমিকের নামে। গ্রেপ্তার হয়েছে না, এখনো হচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমি কবিতা সংক্রান্ত প্রশ্ন করে আমরা একটু অন্যদিকে যাব। এটা খুব মজার একটা নাম তোমার এই কবিতার বইয়ের, ঝগড়ার বয়স বাড়ুক। ঝগড়ার বয়স বাড়ুক মানে আমি ভিতরে পড়ি নাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় একটা চিত্র আসে যে তুমি এমন একজনের সাথে ঝগড়া করছো যে ঝগড়াটা তুমি চাচ্ছ প্রলং করুক, দীর্ঘক্ষণ ঝগড়া হোক, তার মানে সেখানে মান, অভিমান, ভালোবাসা সবকিছু মিশ্রিত থাকুক। এই ঝগড়ার কি বয়স বেড়েছে নাকি ঝগড়ার বয়স কমেছে? আমার সঙ্গে যাদের ঝগড়া হয় না, ঝগড়ার বয়স বাড়ে, কারণ আমি ঝগড়াটা মেটাতে চাই না। তার মানে কি তুমি ঝগড়াটাই কবি? না, এমনটা না। হচ্ছে আমার কাছে এটার ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ধরুন দুইটা মানুষ একসাথে আছে, হতে পারে বন্ধু, হতে পারে প্রেমিক প্রেমিকা, হতে পারে স্বামী স্ত্রী। এই দুইটা মানুষের সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্ক খুবই মধুর সম্পর্ক। হঠাৎ করে তাদের মধ্যে মান অভিমান হলো বা এমনটি হলো যে সম্পর্কটা থাকছে না, ঝগড়াঝাটি শুরু হয়েছে। তো আমার কাছে বিষয়টা এমন যে একটা সম্পর্ক না থাকাটা খুবই খারাপ। যদি ঝগড়াঝাটিও তার সাথে থাকে তবু কিন্তু সম্পর্কটা থাকে, সম্পর্কটা শেষ হয় না। বাহ, ইটস এ গুড থিং। আমি মনে করি যে সম্পর্ক, দর্শক কথাটা খুব ইম্পর্টেন্ট, যে সম্পর্ক চলতে থাকুক, এটা চলমান থাকুক, কিন্তু ঝগড়াঝাটি থাকুক না। আর ঝগড়াঝাটি ছাড়া আসলে কোনো সম্পর্ক হয়ও না। আর ভালো সম্পর্ক দানা বাঁধতে হলে ঝগড়াঝাটি লাগে নাকি? হ্যাঁ, ডেফিনেটলি। তোমার সাথে একটু অন্য আলাপে যাই আমি। আমাদের সাহিত্যের কবিতার, বিশেষ করে প্রাচীন যুগ, ধরো 630-40 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়টাকে প্রাচীন যুগ বলা হয়। এই সময়ে অনেক কবির নাম আমরা জানি, লুইপা, কানুপা, এরকম অনেকগুলো নাম, আমার সব নাম মনেও নাই। তো লুইপা প্রথম দিককার কবি, এবং তখন চর্যাপদ প্রথম তোমার কাব্য সাহিত্য। এই কাব্য সাহিত্য মূলত আমার যতদূর মনে পড়ছে, আমি পড়েছি আগে, যে এই কাব্য সাহিত্য মূলত কিন্তু গানের সংকলন। তখনকার বাংলা ভাষা এখনকার বাংলা ভাষার মিল নেই। তুমি প্রাচীন সাহিত্য বা প্রাচীন কবিতাকে একটু দেখার সুযোগ পেয়েছো? মোটামুটি, এত বেশি আর কি দেখা হয়নি। আচ্ছা, প্রাচীন, তারপর তার মানে দেখো বাংলা ভাষার মানে 1000 বছরের উপরে যে ইতিহাস, তারপর সেখান থেকে চলতে চলতে ধরো একসময় কবিতা কিন্তু ছান্দিক কবিতা ছিল, তোমরা আরো ভালো জানবে। ছান্দিক কবিতা থেকে আস্তে আস্তে রবীন্দ্রনাথ শুরু করলেন যে কিছু অছান্দিক কবিতা, দ্যাট ইজ গদ্য কবিতা যাকে আমরা বলি। এখন তো গদ্য কবিতারই ছড়াছড়ি বলা যায়, কারণ এখনকার সাহিত্যে ছড়া ছাড়া ছান্দিক কবিতা খুব কম চোখে পড়ে। তুমি কি মনে করো যে তোমার লেখনীতে আমি কিছু কিছু ক্ষেত্রে ছন্দের বিষয় দেখেছি, আবার অধিকাংশ ক্ষেত্রে দেখেছি ছন্দের বিষয় নেই। তুমি কি মনে করো যে ছন্দ ভাব প্রকাশ পক্ষে কোনো বাধা? আমার আগে যখন প্রথম লেখা শুরু করেছি, আসলে তখন পড়েছি কম, মনে যেটা আসতো সেটাই লিখে ফেলতাম। শুরুর দিকে ছন্দ কবিতা বেশ কিছু এসেছে, এখন না মনে হয় যে ওই ছন্দ কবিতাটা যদি একটু গদ্য আকারে লেখা হতো, তার ভাবমূর্তি মানে বহিঃপ্রকাশটা আরো বেশি হতো। আমার কাছে এটাই মনে হয়। মানে ছন্দের মিল, অন্তমিল খোঁজার কারণে আমরা অনেক ভাষা তখন প্রকাশ করতে পারি না। আর এই জন্য আমার মনে হয় সেজন্যই আমি অতটা তো মানে সীমাবদ্ধতা চলে আসে ছন্দ করে লিখতে, মানে চিন্তার যে পুরো প্রকাশটা সেখানে করাটা কঠিন হয়। তো তুমি কবিতা লিখছো, তুমি একটু আগে বললে যে তুমি কিছু গল্পও লিখেছো যেটা পত্রিকায় পাবলিশ হয়েছে। এই অল্প বয়সে এই লেখালেখির পুরস্কার হিসাবে তুমি কয়েকটা পুরস্কার পেয়েছো আমি যতদূর জানি, যদি পুরস্কারগুলো কি কি একটু বলতে। আন্তর্জাতিক সৃজনকলা পদক পেয়েছি 2023-এ, 2024-এও আন্তর্জাতিক সৃজনকলা পদক পেয়েছি, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়েছি 2024-এ, তারপরে আরো কয়েকটা পুরস্কার আছে আর কি। তার মানে যখন তুমি পুরস্কার পাও, তার মানে তোমার কাজ মূল্যায়িত হচ্ছে, কাজ স্বীকৃত হচ্ছে, এটা খুব ভালো লাগার বিষয়। বঙ্গসভা পুরস্কারটাও পেয়েছি 2023-এ। এই সবগুলো কি কবিতায়? হ্যাঁ, সব কবিতায়। তার মানে তুমি কবিতা লেখার শুরুতেই তুমি স্বীকৃতি পেয়েছো, এটা সব কবির ভাগ্যে জুটে না। যে তুমি কবিতা ছাড়া কি অন্য কোনো দিকে নিবিড়ভাবে কাজ করতে চাও বা করছো? হ্যাঁ, আমার আবৃত্তি নিয়ে কাজ করার ভীষণ ইচ্ছে এবং কাজ করছি, আবৃত্তি করি। আমাদের একটা সংগঠন আছে, সংগঠন থেকে আমরা রেগুলার আবৃত্তি করি। আর এটা ছাড়া আরও যে দিকে ইন্টারেস্টেড, এখন তো আসলে সাহিত্য নিয়েই আছি বেশি। কথার কাগজ নামে একটা পত্রিকার সাথে আমি আছি, ওখানে লিখছি। আমরা যারা লেখালেখি বা পড়াশোনার সাথে জড়িত তারা আমরা খানিকটা বুঝতে পারি যে যখন কেউ কোনো নেগেটিভ মন্তব্য করে, এটা একবার বুকের মধ্যে এসে লাগে। তুমি কবি হিসেবে যখন তোমার কবিতার কেউ হয়তো তোমাকে বললো যে তোমার এটা কিছুই হয়নি, অথবা বললো যে তোমার এখানে আরেকটু ইমপ্রুভ করলে ভালো লাগতো, তখন তোমার মানে তোমার ভিতরে ভাবনাটা কেমন হয়? হাউ ডু ইউ রিঅ্যাক্ট? আমি না কি করি, আমার 1-2 জন বন্ধু আছে
কবিতার বন্ধু বলি আমি তাদের, তারাও কবিতা লেখে, কবিতা বোঝে। তো আমি যখন কবিতা লিখি আমি আগে তাদেরকে পাঠিয়ে আমি বলি, দেখুন না আমার কবিতাটা কেমন হলো, কোথাও ভুল হলো কিনা, বা অন্যভাবে ভাবলে কেমন হতো, আপনার একটা মন্তব্য আমি চাই। তার মানে আমি সমালোচনা শুনতে চাই। কেউ যদি বলে যে এটা ভালো হয়নি, কেন ভালো হয়নি, কোথায় খারাপ লেগেছে, আমার মনে হয় যত বেশি সমালোচনা শোনা হবে বা জানতে পারা যাবে তত আমি ইমপ্রুভ করব, আমি ভালো করব। না, ইটস এ ভেরি গুড জেস্টার আমি মনে করি। এবার তুমি তোমার ছোটবেলা সম্পর্কে বা যখন একবারে প্রথম লেখালেখি শুরু করো, সবাই তো আমরা একটা মজার জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু জন্মগতভাবেই শিল্পী। এই শিল্পের প্রকাশ এক একজন তার জীবনে এক একভাবে করে। তো তুমি যখন জীবনে প্রথম ছড়া লিখেছিলে বা কবিতা লিখেছিলে, এটা মানে কেমন বয়স এবং কি সেটা লিখেছিলে মনে আছে কি? হ্যাঁ, আমি তখন স্কুলে পড়ি আর কি, 4-5 এরকম পড়ি। তো আমি না ছোটবেলা থেকে, আমার বাবা শিক্ষক, কলেজ শিক্ষক, আমার বাবা বলতো যে তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে, তোকে ডাক্তার হতে হবে। কেন জানি আমি ছোট থেকে আমি অঙ্ক এত ভয় পেতাম, আমি অঙ্ক করতামই না, আমি ভীষণ ভয় পেতাম। এমন হয়েছে যে অঙ্কের আগের দিন রাতে আমি মাথায় তেল দিয়ে পুরা বই খাতার মধ্যে সারা রাতি বসে আছি। হ্যাঁ, এত বেশি চিন্তা করতাম, কিন্তু অঙ্ক পারতাম না। পরীক্ষার হলে কেন, আমি তো অঙ্ক প্র্যাকটিস করতাম না, অঙ্ক মুখস্থ করতাম। পরীক্ষার হলে গিয়ে অঙ্ক দেখা যাচ্ছে অর্ধেকটা করেছি, শেষ পর্যন্ত ভুলে গেছি, আর করতে পারছি না। আর সংখ্যা চেঞ্জ করে দিলে তো পুরাই বোকা হয়ে যেতাম। অঙ্ক খুব ভয় পেতাম। তো অঙ্ক নিয়ে একটা ছড়া লিখলাম পরীক্ষার দিন সকালে। হ্যাঁ, আমার প্রথম ছড়া সবাইকে শোনাও। মানে প্রথম কয়েকটা লাইন শোনাই যে, অঙ্কে যদি লেটার চাও সকাল সন্ধ্যা করে চাও, অঙ্ক যখন বুঝতে পারবে নিজে নিজেই করতে পারবে, যতই তুমি চর্চা করবে ততই তুমি শিখতে পারবে, সবসময় অঙ্ক করো, ভালো কথা চিন্তা করো। অঙ্কে কত পেয়েছিলে মনে আছে? ওই সময় অঙ্কে পাইনি, তবে আমি অনেক পরীক্ষায় অঙ্কে 33 পেয়েছি, 36 পেয়েছি। 33 পাওয়া তো খুব কঠিন। এত মানে অঙ্ক পরীক্ষা দিয়ে এসে বসে বসে ভাবতাম, গুনতাম যে 33 ওঠে কিনা। তবে হ্যাঁ, আমি বলে রাখি আমি আসলে অত খারাপ স্টুডেন্ট না, আমি এসএসসিতে কিন্তু মনে হয় 100-100 পেয়েছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো দ্যাটস এ গুড থিং। আচ্ছা, তোমার বাড়ি যশোর, সাগরদাড়ি, মাইকেল মধুসূদন দত্তের জন্ম। তুমি কি মাইকেল মধুসূদনের কবিতা পড়ো? পড়েছি, কিন্তু আমি কেন জানি না আমার একটু কঠিন মনে হয়। না, ভাষা তো অনেক কঠিন, এতে কোনো সন্দেহ নেই। আমার অনেক কঠিন মনে হয়। এবার একটু ব্যক্তিগত পর্যায়ে আসি, যদিও মনে হতে পারে যে এটা আমি ব্যক্তিগতভাবে বলছি। তুমি কি জীবনে খুব কঠিনভাবে কোনো প্রেমে পড়েছো? কঠিনভাবে প্রেমে তো এখনো পড়ে আছি, যে প্রেম থেকে, হ্যাঁ, জীবন থেকে উঠতে পারছি না। এই কবিতার প্রেম, অনেকেই তো বলে এই কবিতা দিয়ে কবিতা লিখে পেটের খানা জুটবে না, কাজটা করো। তার মানে এই কবিতাকে বাদ দিলে হয়তো খানা পিনা গাড়ি বাড়ি সবই ভালোভাবেই হয়ে যেত আর কি, বা হবে। আচ্ছা শুনো, তোমাকে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যেমন আমি একটা কথা সবসময় বলি, যেহেতু আমি ফাইন্যান্সের মানুষ, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করি, আমি বলি যে কোনো কবিতা তো একটা প্রোডাক্ট। ধরো তুমি খুব ভালো কবিতা লিখো, কিন্তু এটা মানুষের কাছে না পৌঁছালে এটার দাম কি? কেউ পড়তেই পারলো না, যা তো ভালো লিখে কি হলো? আমি বলি যে কোনো কিছু ভালো লেখার আগে ওটা বেচতে শেখো। তুমি কি মনে করো যে কবিতাও বিক্রি করা উচিত? হ্যাঁ, অবশ্যই, কেন নয়? কারণ কবিতাকে মানুষ দামই দেয় না। মানুষ কবিতা তো দূরে থাক, কবিতাকে মানুষ দামই দেয় না। অনেকে তো কবিতা বুঝেই না। ধরুন মানে কবিতার পড়ে শোনাচ্ছি, তা বলে হ্যাঁ কি হয়েছে, একবারে শুনলে বুঝি না, আরো কয়েকবার শোনানো লাগবে। তো কবিতাও বিক্রি করা উচিত। ওকে, তার মানে তুমি বলতে চাও যে কবিতার মধ্যে একটা কঠিন বক্তব্য থাকে। তোমার কবিতা প্রেম নির্ভর কবিতা, যেগুলো শুধু প্রেম নির্ভরের বিষয় না, এখানে কবিতার মধ্যে কঠিন বক্তব্য যেটা থাকে, আমি বলবো যে খুব রিসেন্ট যে ঘটনাটা, আমাদের দেশের আলোচিত ঘটনা, এই যে বিপ্লবটা হলো, ছাত্র বিপ্লব। এখানে দেখুন, আমরা 2রা আগস্ট সব কবি, সাহিত্যিকরা, লেখকরা, আমরা কিছু বিপ্লবী কবিতা লিখলাম, যে যার মতো করে। কেউ তো আমাদেরকে বলে দেয়নি যে এই যে মানুষের যে হৃদয়ের যে ভাষাগুলো, মানুষ যে বলতে চায়, মানুষ কিছু করতে চায়, মানুষ প্রতিবাদ করতে চায়, মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে এই ভাষাগুলো বা এই অনুভূতিগুলো কবিরা বোঝে, তারা তাদের কবিতার মাধ্যমে এটা প্রকাশ করে। এবং ধরো পৃথিবীতে যত বিপ্লব হয়েছে বা বাংলাদেশেও স্বাধীনতা যুদ্ধ থেকে এ পর্যন্ত যত কিছু সংগঠিত হয়েছে, সেখানে কবিরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে, লেখকেরা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। 71-এ যেমন কবিরা ভূমিকা পালন করেছে, শিল্পীরা ভূমিকা পালন করেছে। কারণ কবিতা এমন একটা ভাষা দেয়, গান এমন একটা ভাষা দেয়, যেটা দিয়ে মানুষ খুব বেশি সহজে উদ্বেলিত হয়, সহজে প্রভাবিত হয়। এবং সেটা তুমি বিপ্লবী চিন্তা দাও
বা প্রেম দাও, প্রেম দাও, তা দিয়ে মানুষ বুকে ধারণ করে এবং মানুষ এগিয়ে আসে, জাগরণ, একটা জাগরণ তৈরি হয়। এবং আমি মনে করি যে কবিতার ভাষা, আমি কবিতা অত বুঝি না আসলে তোমাদের মতো, কিন্তু কবিতার ভাষা এমন ভাষা যেটা আসলে মানুষকে উদ্দীপ্ত করে। নজরুলের কারার ওই লৌহ কপাট যদি শোনো, তার বিদ্রোহী কবিতা, এটা দাঁড়িয়ে যায়। এটা কিন্তু কোনো গদ্য দিয়ে সম্ভব না, এটা পদ্য দিয়েই সম্ভব, কবিতা দিয়েই সম্ভব। আচ্ছা, এবার একটু তোমার পেশার দিকে আসি। তোমার কেমন লাগছে আইন পেশা? আমার ভালোই লাগছে। আমি আসলে মেয়েদেরকে নিয়ে ইদানিং বেশি কাজ করি। মেয়েদের ধরুন যে পারিবারিক মামলা বা মেয়েদের কেন জানি না, আমার আগে এমনটি মনে হতো না, বছর 2-3 যাবত আমার এমনটা মনে হয় যে এ সমাজে নারীরা অনেক এখনো অবহেলিত, তাদের সাপোর্ট দরকার, তাদের সাপোর্ট দরকার। আর কেন জানি কোনো নির্যাতিত নারীকে দেখলে যারা আমাদের বয়সের একটু আগে পিছনে, আমার তাদেরকে বোন মনে হয়। একটু বেশি বয়স যারা আসে তাদেরকে আমার মা মনে হয়, খুব কাছের মনে হয়। এমন অনেক ঘটনা আছে যে আমি শুনে আমার চোখে ভিজে গেছে। ওই যে তোমার মধ্যে কবি সত্তা আছে, তারপরে আবার মা সত্তা আছে, সবকিছু মিলেমিশে একাকার। এবং প্রত্যেক পেশার মানুষ, এই তুমি যেভাবে ফিল করছো, মানুষের কষ্ট যদি তাদের মধ্যেও সঞ্চারিত হতো, তাহলে মানুষ অনেক উপকার পেত। এবং তোমার সাথে মানে আমিও বলতে চাই যে আসলে এটা হওয়া উচিত। কারণ তোমরা এই পেশায় থেকে যত বেশি মানবিক হবে, তত বেশি মানুষ উপকৃত হবে। কারণ যারা অনেক সমস্যাগ্রস্ত, অনেক নির্যাতিত বলো বা অনেক বেশি বিপদগ্রস্ত, তারাই তো তোমাদের কাছে যায়। কারণ আমাদের এখানে আইনের আশ্রয় সবাই যে গেলেই বিচার পায় এমনটি নয়। না, It is true, but you are enjoying your profession, right? হ্যাঁ, বিচার তো পরের কথা। বিচার কি পাবে এটা হচ্ছে পরের কথা। আসলে বাংলাদেশের আইন কানুনের অবস্থা যা, একেবারে অনাথ বা একেবারে গরিব, একেবারে অবহেলিত মানুষদের কথা তো দূর কি বাদ, সচ্ছল মানুষরাই তাদের বিচার পায় না। কারণ প্রচুর কেস পেন্ডিং হয়ে আছে এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে। মূল কথা হচ্ছে প্রভাবিত হওয়া। আচ্ছা, এখানে তুমি কি মানে পুরো অনেস্টির সাথে কাজ করতে পারছো? হ্যাঁ, আমি পারছি। আমি যেখানেই কাজ করি না কেন, যেই কাজই করি না কেন, আমি অনেস্টি থেকে বের হতে পারবো না। কারণ হচ্ছে, বলে রাখি, আমি তো শিক্ষকের সন্তান। আমাদের হচ্ছে বড় হওয়া, আমাদের পরিবার সবকিছু একটু আলাদা। আমাদের শিক্ষা, জীবনযাপন, আমরা ওটা ধারণ করি। তুমি বড় মেয়ে? হ্যাঁ, আমি বড় মেয়ে। বাবার প্রিন্সিপালকে বেশি ধারণ করে বড় ছেলে বা মেয়ে। অবশ্যই। তোমার আব্বা আম্মা বেঁচে আছেন? জি, আমার বাবা মা বেঁচে আছেন। আমার বাবা এখনো চাকরিতেই আছেন, মাও আছেন। কবি হিসেবে তারা, তোমার বাবা মা তোমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখেন কিনা? আমাকে তো আসলে ওভাবে বলে না। বাবার প্রকাশভঙ্গিটা একটু আলাদা, বাবার ভালোবাসার প্রকাশভঙ্গিটা আলাদা। কখনো আমি জানি না আপনি আপনার সন্তানদের সাথে কেমন, বা অন্য কাউকে দেখেছি যে জড়িয়ে ধরে আদর করা, মাথায় হাত বুলানো। আমার বাবার কাছ থেকে এগুলো ছোটবেলায় পেয়েছি, বড় হওয়ার পর একটু কম পেয়েছি। কিন্তু আমি বুঝি যে আমার বাবার সবটা জুড়েই আমি। আর বাবা অবশ্যই গর্ববোধ করে, বাবার কলিগদের সাথে বলে, মাঝে মাঝে এসে বলে তোমার আঙ্কেলের সঙ্গে এই কথা বলেছি, একটা বই দিও আঙ্কেলকে। তারপর এই যে অ্যাওয়ার্ড পেলাম, বাবা এগুলো সবার সাথে শেয়ার করে। আর কেন জানি আমার মনে হয় আমার বাবার আছে, আমার ভাই আছে, মা আছে, বাবার ভাই বোনরা আছে। আমি ছোটবেলা থেকে আমার একটা বিষয় মনে হয় যে আমার বাবার আমি ছাড়া কেউ নেই। মায়ের বেলাও তেমনটি, কিন্তু এটা মনে হয় বাবাকে একটু বেশি ভালোবাসি এজন্য। আচ্ছা, তোমরা মানে এখন যে জেনজি যাদের কথা আমরা জানি, নতুন প্রজন্ম, যে জেনজিরা এখন জেগে উঠেছে, সারা দেশ বিনির্মাণে তারা কাজ করতে চায়। তুমিও কি জেনজির মধ্যে পড়ো? না, আমি প্রায় জেনজি আর কি। তুমি প্রায় জেনজি। ওদের ভাবনাগুলোকে তুমি ধরতে পারো? তোমার কবিতার কি উপজীব্য বিষয় সেটা কখনো হয়? হ্যাঁ, এরকম হয়েছে। আমি অনেক কবিতা লেখা আছে তো, আমার এই আন্দোলন নিয়েই অনেক কবিতা লেখা আছে। কিন্তু আসলে সব কিছুরই একটা নেগেটিভ এবং পজিটিভ দিক আছে। আমি সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পছন্দ করি, দেখিও তাই। তো জেনজিদের পজিটিভ চিন্তাকে আমি সাধুবাদ জানাই। কিছু কিছু নেগেটিভ চিন্তা, নেগেটিভ কাজ, সেটার সমর্থন আমি করি না, করবো না। কোনো নেগেটিভিটির সমর্থন আসলে আমরা কেউ করতে চাই না, সেটা তাই সে যেটাই হোক না কেন। লেখালেখি নিয়ে, কবিতা নিয়ে তোমার স্বপ্ন বা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কিছু থাকলে বলো। স্বপ্ন আসলে যখন লেখা শুরু করেছি তখনও দেখিনি। তবে আমার মনে হয় যদি পাঠকদের মনে জায়গা পাই, যদি পেতে পারি নিজের লেখা দিয়ে, স্বপ্ন দেখা যায়। অবশ্যই। আর স্বপ্ন ধারণ না করলে বেঁচে থাকবো কিভাবে আমরা? আচ্ছা, কবিদের মধ্যে তোমার প্রিয় কবি কে? আমার জীবনানন্দ দাশ সবচেয়ে প্রিয়। বনলতা সেন? হ্যাঁ, বনলতা সেন। প্রেমের কবি? প্রেমের কবি।
প্রেমের কবি, প্রকৃতির কবি। সবচেয়ে আমার জীবনানন্দ দাশের একটা বিষয় আমার সবচেয়ে আশ্চর্য লাগে, সেটা হচ্ছে, আপনি জানেন কিনা জানি না, জীবনানন্দ দাশের মৃত্যু হচ্ছে কলকাতায় ট্রাম অ্যাক্সিডেন্টে। তো উনি নাকি মৃত্যুর আগে এটা সবসময় ভাবতেন যে এভাবে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হবে। এবং মজার ব্যাপার কি জানো, এটাকে বলে ল অফ অ্যাট্রাকশন। আচ্ছা, ল অফ অ্যাট্রাকশন হচ্ছে তুমি যেটা চিন্তা করবে সারাক্ষণ সেটা তুমি ইনভাইট করছো টুয়ার্ডস ইউর লাইফ। এবং এখন এটা আমরা বিভিন্ন জিনিসে দেখছি যে ইট ওয়ার্কস লাইক দ্যাট। তোমার চিন্তাই তোমার জীবনে প্রতিফলিত হবে। সুতরাং আমাদের এই জন্য ভালো চিন্তা করা দরকার। আমি কি চাই সেরকম চিন্তার একটা প্রতিচ্ছবি দেখা দরকার। এই ক্ষেত্রে দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দ্য সিক্রেট নামে বই আছে, এবং এটার ইংলিশ এবং বাংলা ভার্সনের অডিও বুকও আছে, ইউটিউবে পাবেন। এটা পড়বেন বা শুনবেন, দেখবেন যে আপনারা মানে ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন, এবং চিন্তা আমাদেরকে কিভাবে শেপ করে, রিশেপ করে, আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে কিভাবে হেল্প করে সেগুলো জানতে পারবেন। যাই হোক, আসি আমরা ফিরে, যে তোমার অর্থ ব্যবস্থাপনা, মানে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, বিশেষ করে তুমি তোমার যেটুকু আয় করো, তুমি তো কবি, এজন্য জিজ্ঞাসা করা যে এই আয়ের কোনো ব্যবস্থাপনা তুমি করো কিনা, ম্যানেজ করো কিভাবে? যে ধরো তুমি কি সেভিংস করো, ইনভেস্টমেন্ট করো? আমি সেভিংস করি, ইনভেস্টমেন্ট এখনো করে উঠতে পারিনি। তবে আমার প্ল্যান আছে, আমি ব্যবসা নিয়ে ভাবি। কারণ আমার স্কুল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছিল হচ্ছে বিজনেস স্টাডিজ। ওকে, তুমি কি আমার এই বইটা দেখেছো? হ্যাঁ, আমি এই বইটা দেখেছি, হচ্ছে দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। এটা ইত্যাদি গ্রন্থ থেকে প্রকাশিত হয়েছে বলে। আর শুধু তাই না, আপনার অনেক ভিডিও আমি দেখেছি, আমার চোখে পড়েছে। তো আমি বইটা শেষ করেছি, আমার ভালো লেগেছে প্রত্যেকটা প্ল্যানই। আর আমি সেভিংস করি, কিন্তু ইনভেস্টমেন্ট করব, আমার ইচ্ছা আছে বিজনেসের সঙ্গে আমারও যাওয়ার। না, তোমার মাধ্যমে সব কবি লেখকদের জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে তুমি কি মনে করো না যে অর্থের ব্যবস্থাপনাটা খুব দরকার? হ্যাঁ, ডেফিনেটলি দরকার। কারণ আমাদের জীবনে তো বিপদ আপদও বলা যায়। বিপদ আর আপদ কখন আসে এটা তো আমাদেরকে আগে কোর্ট থেকে সমন পাঠিয়ে আসবে না, যে নোটিশ পাঠাবে না যে আপনাকে অমুক তারিখে হাজির হতে হবে, আজকে আপনার বিপদ আর আপদ তো হুট করেই আসে আমাদের জীবনে। এজন্য আর্থিক সচ্ছলতাটা দরকার, এটা সচ্ছলতা দরকার, আর তার জন্য দরকার আর্থিক ব্যবস্থাপনা। হ্যাঁ। তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কি মনে হয় যে তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতাটা তুমি লিখতে পেরেছো? না, আমার এখনো মনে হয়নি। তোমার কি মনে হয় যে তুমি সারা জীবন কবিতা লিখবে? হ্যাঁ, মনের মধ্যে সেটা ধারণ করো? হ্যাঁ, সবসময় ধারণ করি। না, কবিতা লিখতে না পারলে ভালো লাগে না তো, অসুস্থ বোধ করি। সুস্থ থাকতে গেলে লিখতে হবে। কবিতা, অনেকে বলেছে যে কবিতা হচ্ছে একটা প্রসব বেদনার মতো। মা যেমন প্রেগনেন্ট থাকলে যতক্ষণ তার প্রসব বেদনা উঠলে যদি সে বাচ্চাকে ডেলিভারি করতে না পারে, তার মধ্যে একটা অস্বস্তি কাজ করে, কষ্ট কাজ করে, এবং আলটিমেটলি সে পারে না। তো কবিদেরও কি তাই হয় যে একটা চিন্তা আসলো, এটা যতক্ষণ না খাতায় ডেলিভারি করা যাচ্ছে? বললাম কিছুদিন আগে, কয়েক মাস আগের কথা, যে ওই দিন আমার কবিতা ডে ছিল, এবং আমি ওই দিন মানে সারাদিন থেকে একেবারে মানে মাঝ রাত অবধি আমি ওই দিন 7টা কবিতা লিখেছি। তার মানে কি ব্যাপারটা এরকম ছিল যে আমি আজকে কবিতা লিখবই? হ্যাঁ, আমি আজকে লিখবই। কখনো সরিষা ক্ষেত, কখনো আমার বাসার সামনের কামিনী ফুল গাছ, কখনো পিরোজপুরের বলেশ্বর নদী, কখনো হচ্ছে সংসদ ভবন, মানে এভাবেই আমি লিখে গেছি। কখনো বনশ্রীর কোনো একটা রাস্তার মোড়, এভাবেই আমি লিখে গেছি। এবার বইমেলা তোমার একটা কবিতার বই বের হলো, সামনের বইমেলার জন্য প্রস্তুতি শুরু করেছো এখনই নাকি না? আসলে সত্যি কথা বলি, আমি না কবিতার জন্য ওভাবে কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না, কবিতা হয়ে যায়, পাণ্ডুলিপি রেডি হয়ে যায়। ওকে, আচ্ছা, তুমি কি তোমার কোনো কবিতা আমাদের আবৃত্তি করে শোনাবে? হ্যাঁ, শোনাতে পারি। একটা রোমান্টিক কবিতা। হ্যাঁ, একটা রোমান্টিক কবিতা, যেটা সবাই এটা হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থের। হ্যাঁ, যেটা শুনে সবাই তোমার প্রেমে পড়ে যাবে। একটু অন্যরকম, তাহলে শোনাই সবাইকে। আমি চুরি হতে চাই, কিন্তু চোরটা ঠিক তুমি হওয়া চাই। তবে তোমায় মামলা দেব কোন ধারায়? জানি তুমি খালাস পাবে যদি চুরির বদলে মন হারাই। আমার হৃদয় চুরির অপরাধে কোন ধারায় দেব শাস্তি? চোরকে আজীবন হাজতে রেখে হৃদয়ে কিভাবে করব বন্দি? আমি চুরি হতে চাই, কিন্তু চোরটা ঠিক তুমি হওয়া চাই। তুমি হবে কারাবন্দী কয়েদি, পাবে না জামিন, এর হৃদয়ে বন্দী হও যদি আপিল করো উচ্চ আদালতে, বাঁধব তোমায় 7 পাকে, রোজ তোমার প্রেমে পড়ে বানাবো নতুন আইন, যে আইনে মন চুরির হয় না কোনো জামিন। আমি চুরি না হয়ে ডাকাতি হতে চাই, কিন্তু ডাকাতটাও ঠিক তুমি হওয়া চাই। তবেই তো কারাদণ্ড হবে যাবজ্জীবন, আমার হৃদয়ে কারাগারে বন্দী হয়ে আসামি হবে তোমার মন।
তোমার জন্য কোনটি সহজ, চুরি নাকি ডাকাতি? তুমি চোর বা ডাকাত যাই হও, এই হৃদয়ের কারাগারই তোমার নিয়তি। তোমার কারাগারের রোজনামচার আমি নায়িকা হব। প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি প্রচ্ছদে হৃদয় চুরির সাক্ষী হয়ে রব। দুর্দান্ত। এটা দুর্দান্ত কথা যে তুমি চুরি হয়ে যেতে চাও। বাহ, ডিফারেন্ট লাগলো এবং পাঠক মানে দর্শকদের মনে হয় ভালোই লেগেছে। যে কারণ কেউ চুরি হতে চায় ইচ্ছে করে, এরকম চোর মানে এরকম মানুষ তো আমি দেখি নাই। যাই হোক, ভালো লাগলো তোমার কবিতা। আমরা আশা করব যে তুমি কবিতা লিখবে এবং সাহিত্যের সব শাখায় বিতরণ করবে। তোমার জীবন সুন্দর হবে। কবিরা কিন্তু, আমি একটা জিনিস জানি যে কবিরা জীবন যুদ্ধে কখনো হারে না। তুমিও জীবন যুদ্ধে হারবে না বলেই আমার বিশ্বাস। তো আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আর শেষে আর একটা প্রশ্ন করে তোমার সাথে আমি আলোচনার রীতি টানবো। সেটা হচ্ছে যে তোমাকে যদি বলি যে তুমি কার মতো কবি হতে চাও, তাহলে এমন কি কোনো নাম তোমার সামনে ভেসে ওঠে? হ্যাঁ, আছে তো। আমি তানজিনা ফেরদৌস কবিতার মতো কবি হতে চাই। আমি চাই আমি নিজের মতো করেই কিছু একটা হই, আমাকে দেখে অন্য কেউ হোক, অথবা অন্য কেউ নিজের মতো হতে চায়। আমি অন্যের মতো হতে চাই না, আমি নিজের মতোই হতে চাই। ভেরি ইন্টেলিজেন্ট আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। কবিতা, তুমি অনেক কথা শেয়ার করলে, তোমার সাথে অনেক বিষয় আলাপ হলো। তোমার সাথে আবার হয়তো কোনো এক প্রোগ্রামে আমার দেখা হবে। সে পর্যন্ত তুমি ভালো থাকো, তোমার কবিতারা আরও জীবন্ত হয়ে উঠুক, তোমার দ্বারা পাঠক তৈরি হোক, পাঠক উপকৃত হোক এবং তোমার জীবন সুন্দর হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আর আবারও দেখা হবে আমাদের অন্য কোনো ক্ষণে। সে পর্যন্ত আপনিও ভালো থাকুন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ।